বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে অফলাইন এবং অনলাইনে যারাই আমার ক্লাসটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমাদের প্রথমত আলোচনা হবে ক্রোমোজোম নিয়ে। তোমরা জানো ক্রোমোজোম হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি। ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ভৌত ভিত্তি। তো সর্বপ্রথম ক্রোমোজোম নিয়ে কথা বলার আগে আমাদের জানতে হবে ক্রোমোজোমের অবস্থানটা কোথায়। ক্রোমোজোমের অবস্থান কোথায়? ক্রোমোজোমের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের ক্রোমোজোমে। কোথায়? নিউক্লিয়াসের ক্রোমোজোমের বা ক্রোমাটিন জালিকায়। এই ক্রোমাটিন জালিকা একটি কোষের অবিচ্ছেদ্য অংশ। তাহলে আমাদের সর্বপ্রথম কোষের সংজ্ঞাটা জানতে হবে। কোষ কি? তো কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কার্যাবলীর একক, যা হুবহু নিজের মতো অপত্য তৈরিতে সক্ষম। এরূপ ঝিল্লি বেষ্টিত একখণ্ড সাইটোপ্লাজমকে কি বলা হয়? কোষ বলা হয়। কোষের একটা অনন্য উপাদান হচ্ছে নিউক্লিয়াস। কোষের ভিতরে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নিউক্লিয়াস। দেখো এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের বাইরে থাকবে নিউক্লিয়ার রন্ধ্র। এবং নিউক্লিয়াসের কয়টা অংশ বলবা? 5টা। 4টা বললেও হবে, 5টা বললেও হবে। 4টা বললে রন্ধ্র আর মেমব্রেনকে একটা বলতে হবে। এটা হচ্ছে কি? নিউক্লিয়ার ঝিল্লি। এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এর ভিতরে থাকবে কি? নিউক্লিওলাস। নিউক্লিওলাস, এখানে পেঁচানো সুতার মতো অংশ থাকবে, এগুলোর নাম কি? ক্রোমাটিন জালিকা। এর ভিতরে ভাসমান এক ধরনের তরল পদার্থ থাকবে, এটার নাম কি? নিউক্লিওপ্লাজম। তাহলে এই এভারেজ কয়টা অংশ হলো? 5টা। এই 5টা অংশ নিয়ে নিউক্লিয়াস গঠিত। এই 5টা অংশের ভিতরে এই যে পেঁচানো সুতার মতো অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। এর ভিতরে বংশগতীয় মূল উপাদান ডিএনএ এবং কি থাকে? আরএনএ এবং জিন থাকে। ডিএনএ, আরএনএ এবং জিন থাকে। যেহেতু আমরা ক্রোমোজোম নিয়ে কথা বলতেছি, তাহলে এই সুতাকৃতির অংশটাকে যদি তুমি একটু মাইক্রোস্কোপিক ভিউতে দেখো, তাহলে তুমি এখানে এরকম একটা গঠন পাবা। এই যে এটা, এই যে গোলাকৃতির একটা অংশ দেখা যাচ্ছে কি? এটার নাম হচ্ছে কি? সেন্ট্রোমিয়ার। এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এর ভিতরে অসংখ্য উপাদান থাকে, কোষীয় উপাদান থাকে। এটার নাম হচ্ছে ধাত্র। এটার নাম কি? এটা হচ্ছে ক্রোমোনেমা। ক্রোমোনেমা অথবা ক্রোমোনিমাটা। ক্রোমোনিমা অথবা কি? এটা অংশের নাম হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট, এটা হচ্ছে গৌণ কুঞ্জন অথবা সেকেন্ডারি কুঞ্জন। এই দুইটা অংশকে বলবো বাহু। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ক্রোমোজোমের রাসায়নিক গঠন, অভ্যন্তরীণ গঠন, বাহ্যিক গঠন এবং রাসায়নিক গঠন। এর ভিতরে এগুলো রাসায়নিক গঠন। তাহলে দেখো তো কি কি থাকলো? প্রথমে থাকলো কি? ধাত্র। তো যখন ক্রোমোজোম নিয়ে প্রশ্ন আসবে, তোমরা এরকম একটা একপ্রস্থ ক্রোমোজোম আঁকাবা। এই গঠনগুলো কোথায় কোন নাম, সেই চিহ্নিত নামগুলো লিখে ফেলবা এবং এগুলোর বর্ণনা দিতে হবে। তাহলে প্রথমে আসো ধাত্র। বলবা কি? ক্রোমোজোমের ক্রোমোনিমা একটি সরুফিন পদার্থের মধ্যে অবস্থান করে। এই সরুফিন পদার্থকে কি বলা হয়? ধাত্র। এরপরে বলবা ক্রোমোনিমা। ক্রোমোজোমের ভিতরে পেঁচানো সুতাকৃতির একটি অংশ থাকে, এটাকে বলবো কি? ক্রোমোনিমা বা ক্রোমোনিমাটা। এরপরে সেন্ট্রোমিয়ার একটু পরে কথা বলি। এরপরে কি আছে? স্যাটেলাইট। ক্রোমোজোমের শেষ প্রান্তে নব সদৃশ্য একটি অংশের আবির্ভাব ঘটে, একে বলা হয় স্যাটেলাইট। এবং ক্রোমোজোমের শেষ প্রান্তে একটি খাসকৃত অংশের আবির্ভাব ঘটে, তাকে বলবো গৌণকুঞ্জন। ক্রোমোজোমের গৌণকুঞ্জনের উভয় পার্শ্ববর্তী অংশকে কি বলা হয়? বাহু বলা হয়। বাকি থাকলো কি? সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারটা একটু বেশি ইম্পর্টেন্ট। এই সেন্ট্রোমিয়ারের অবস্থান, আকৃতি এবং প্রকৃতির ওপর ভিত্তি করে ক্রোমোজোমের এত বিভাজন। যদি সেন্ট্রোমিয়ারের অবস্থানের কথা বলি, সেন্ট্রোমিয়ারের কি? সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোম কয়েক ধরনের। বলতে পারবো অবস্থানের উপর ভিত্তি করে কয় ধরনের? অবস্থানের উপর ভিত্তি করে এক নাম্বার হচ্ছে মেটাসেন্ট্রিক। এক নাম্বার কি? মেটাসেন্ট্রিক। 2 নাম্বার হচ্ছে 3 নাম্বার কি?
টেলোসেন্ট্রিক, আর 4 নাম্বার হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে যদি অবস্থানের কথা বলি, কোথায় অবস্থান করতেছে সেন্ট্রোমিয়ারটা, তার উপর ভিত্তি করে ক্রোমোজোম হচ্ছে 4 ধরনের। এখন বলতে পারো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে? কোনো ক্রোমোজোমের যদি একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে এবং সেটা যদি মাঝামাঝি থাকে, কোথায় থাকে? মাঝামাঝি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এবং এর আকৃতিটা ইংরেজি বর্ণমালা ভি এর মতো হবে। কিসের মতো? এই যে দেখো, সেন্ট্রোমিয়ারটা মাঝে থাকবে, এই পাশে একটা বাহু থাকবে, এই পাশে একটা বাহু থাকবে, আকৃতিটা কেমন হলো? ভি এর মতো। তাহলে এইটাকে বলবো আমরা কি? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এটা ইংরেজি বর্ণমালা এল এর মতো হবে। কিসের মতো হবে? এল এর মতো। সেন্ট্রোমিয়ার মাঝে থাকবে, এই পাশে একটা বাহু থাকবে, এই পাশে একটা বাহু থাকবে, তাহলে কি এটা এল এর আকৃতি হলো না? তাহলে এটার নাম কি? সাবমেটাসেন্ট্রিক। তারপরে কি? টেলোসেন্ট্রিকটা জের মতো হবে। তাহলে সেন্ট্রোমিয়ার মাঝে থাকবে, এই পাশে একটা বাহু থাকবে, এই পাশে একটা বাহু থাকবে, এই আকৃতিটা হচ্ছে কিসের মতো? টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, আয়ের মতো, জের মতো। ভিএল জে আই, এই যে অ্যাক্রোসেন্ট্রিকটা হবে আয়ের মতো। মেটা সাবমেটা অ্যাক্রোটেলো, তাহলে নামটা এক্সচেঞ্জ হয়েছে তো, তাহলে এটা হচ্ছে কি? অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। আর টেলোসেন্ট্রিক ক্রোমোজোমটা হবে কিসের মতো? আয়ের মতো। দেখো, সেন্ট্রোমিয়ার এখানে থাকবে, এই পাশে একটা কি থাকবে, ঠিক আছে না? এবার তাহলে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, তারপরে কি বলবা? টেলো, ভি এল জে আই। এই হচ্ছে আমাদের কিসের উপর ভিত্তি করে? অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোম 4 ধরনের। সবার ক্লিয়ার? অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোম কয় ধরনের? ভুলবার কখনো? ভি এল জে আই। প্রত্যেকটা পরীক্ষায় দেখবা ক্রোমোজোমের আসছে যে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম নিচের কোনটি, বা টেলোসেন্ট্রিক কোনটি, সাবমেটাসেন্ট্রিক কোনটি। তাহলে এরকম আকৃতি দিয়ে আসলে তুমি এইভাবে ভি এল জে আইয়ের আকৃতি দিয়ে তুমি এগুলোকে জাস্টিফাই করতে পারবা। এবার আসো সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে। সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে কয় ধরনের? কোথায় কয় ধরনের? 5 ধরনের। এবার আসবো সংখ্যার উপর ভিত্তি করে। সংখ্যার উপর ভিত্তি করে 1 নাম্বার মোনোসেন্ট্রিক, মোনোসেন্ট্রিক। 2 নাম্বার ডাইসেন্ট্রিক। 3 নাম্বার পলিসেন্ট্রিক। 4 নাম্বার অ্যাসেন্ট্রিক। 5 নাম্বার কি? ডিফিউজড। ডিফিউজড। এই মোনোসেন্ট্রিক ক্রোমোজোম অর্থ হচ্ছে যে ক্রোমোজোমের একটি মাত্র কি থাকবে? সেন্ট্রোমিয়ার থাকবে। এরকম ক্রোমোজোমের একটি সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলবো কি? মোনোসেন্ট্রিক। তার মানে একটি সেন্ট্রোমিয়ার, একটি সেন্ট্রোমিয়ার। এই একটি সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোজোমকে বলবো আমরা কি? মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। ডাইসেন্ট্রিক ক্রোমোজোম কখন হবে? 2টি কি থাকবে? 2টি সেন্ট্রোমিয়ার। এই 2টি সেন্ট্রোমিয়ার যুক্ত ক্রোমোজোমকে বলবো ডাইসেন্ট্রিক। পলিসেন্ট্রিক ক্রোমোজোম 2 এর অধিক সংখ্যক ক্রোমোজোমকে আমরা বলবো পলিসেন্ট্রিক ক্রোমোজোম। থাকলো কি? অ্যাসেন্ট্রিক। অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে? যে ক্ষেত্রে কোনো প্রকার সেন্ট্রোমিয়ার থাকে না। কোনো প্রকার সেন্ট্রোমিয়ার যদি না থাকে সেই ক্রোমোজোমকে আমরা কি বলবো? অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। এরপরে থাকলো ডিফিউজড। ডিফিউজড কাকে বলে? একটি সেন্ট্রোমিয়ার থাকবে, কিন্তু তার সঠিক অবস্থান জানা যাবে না। তার সঠিক স্থান নির্ণয় করা যায় না। মুখস্থ করে ফেলো। ক্রোমোজোম হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি এবং ধারক এবং বাহক, যার মধ্যে বংশগতীয় মূল উপাদান ডিএনএ, আরএনএ এবং জিন থাকে। ডিএনএ, আরএনএ এবং কি থাকে? এই নিউক্লিক অ্যাসিডের প্রত্যেকটা প্রাণীতে নিউক্লিক অ্যাসিডের 2টার যে কোনো একটা থাকবে। হয় ডিএনএ থাকবে, নতুবা কি থাকবে? যদি ডিএনএ থাকে তাহলে আরএনএ অনুপস্থিত, আর যাদের দেহে আরএনএ থাকে তাদের দেহে ডিএনএ অনুপস্থিত। তার মানে একটা থাকবে, নিউক্লিক অ্যাসিডের একটা থাকলো। এবং জিন সবার দেহে থাকবে। জিন দৃশ্যমান জিন সবার দেহে থাকবে, অদৃশ্যমানও থাকবে। জিন 2 ধরনের, একটা প্রকট আর একটা হচ্ছে প্রচ্ছন্ন। যে সকল জিনের যে সকল বৈশিষ্ট্যাদি সরাসরি পিতামাতা থেকে বাহিত হয় তাকে কি বলবো?
প্রকট জিন। আর যেগুলো পিতামাতা ছাড়াও বংশের অন্য কারো থেকে বাহিত হয় তখন তাকে বলবো কি আমরা প্রচ্ছন্ন জিন। এছাড়াও আমাদের সকল ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য এক এক প্রকার জিন এক একভাবে কাজ করে থাকে। প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য এক একটা জিন রয়েছে, বুঝতে পারছো? তুমি তোমার বাবা মার মতো হয়ে থাকো যদি, তাহলে তুমি কোন জিন পাইছো? প্রকট জিন পাইছো। এমনও হতে পারে বাবা মার মতো না হয়ে বংশের অন্য কারোর মতো হতে পারে, এটাও কিন্তু জিনগঠিত, কিন্তু সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিনের প্রভাব। তাহলে আমরা সেন্ট্রোমিয়ার বিষয়টা ক্লিয়ার হলাম। সেন্ট্রোমিয়ার এখন পর্যন্ত আমরা পড়লাম যে সেন্ট্রোমিয়ার অবস্থানের উপর ভিত্তি করে 4 ধরনের, মেটা, সাবমেটা, অ্যাক্রো, টেলো। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, VLJI। এরপরে বললাম সংখ্যার উপর ভিত্তি করে মনোসেন্ট্রিক, যেখানে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে, ডাইসেন্ট্রিক 2টি সেন্ট্রোমিয়ার থাকে, পলিসেন্ট্রিক 2 এর অধিক সংখ্যক সেন্ট্রোমিয়ার থাকে, অ্যাসেন্ট্রিক কোনো প্রকার সেন্ট্রোমিয়ার থাকে না, আর ডিফিউজড মানে কি একটি সেন্ট্রোমিয়ার থাকবে, তার নির্দিষ্ট কোনো স্থান নির্ণয় করা যায় না, কোথায় থাকবে জানি না। এরপরে এটা গেল অবস্থান, আর গেল কি সংখ্যা। এবার আসো ধরনের উপর ভিত্তি করে। কিসের উপর? ধরনের উপর ভিত্তি করে। বলো তো ধরনের উপর ভিত্তি করে ক্রোমোজোম কয় ধরনের? কি কি? হ্যাঁ, 1 নম্বর হচ্ছে অটোসোম, অটোসোম, আর 2 নম্বর হচ্ছে কি সেক্স ক্রোমোজোম। একটা হচ্ছে অটোজোম আর একটা কি সেক্স ক্রোমোজোম। তাহলে এই অটোজোম হচ্ছে আমাদের দেহ গঠনে অংশগ্রহণ করে, কাজে লাগে দেহ গঠন, প্রাণীদের দেহ গঠন করে কি অটোজোম। আর সেক্স ক্রোমোজোমের একটা কাজ হচ্ছে লিঙ্গ নির্ধারণ করা, সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা সম্পূর্ণরূপে সেক্স ক্রোমোজোম রিলেটেড। এই পুরুষের সেই সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এবং কি ওয়াই, আর নারীতে সেটা কি এক্স এবং এক্স। এটা কোনটা হোমোজাইগাস কোনটা হেটারোজাইগাস? যদি একই হয় তাহলে হোমোজাইগাস, আর যদি ভিন্ন হয় হেটারোজাইগাস। গ্যামেট দুইটা যদি ভিন্ন হয় এক্স ওয়াই, তারপরে তোমার হচ্ছে বড় টি ছোট টি, তারপরে তোমার এই যে মেন্ডেলের যে সূত্রগুলো তোমরা কিছুদিন আগে যেগুলো দেখলা, তাহলে এরকম দুইটা গ্যামেটই যদি ভিন্ন হয় তাহলে তুমি বলবা সেটাকে হেটারোজাইগাস, আর যদি একই থাকে তাহলে বলবা হোমোজাইগাস। তাহলে এই হচ্ছে আমাদের ক্রোমোজোম নিয়ে কথা বলবা তোমরা, আর বিজ্ঞানীদের নামগুলো বই থেকে সংগ্রহ করবে, ঠিক আছে? তাহলে ক্রোমোজোমটা কি ক্লিয়ার না? ক্রোমোজোম কার সমস্যা থাকবে? অবস্থানের ওপর, সংখ্যার ওপর, ধরনের ওপর, এইটুকু লিখবা, একটা চিত্র আঁকবা। আর যদি তুমি দ্বিপ্রস্থ ক্রোমোজোমের চিত্র আঁকতে চাও, এটা তো একপ্রস্থ ক্রোমোজোম, এটা কি ছিল একপ্রস্থ ক্রোমোজোম, তুমি যদি দ্বিপ্রস্থ ক্রোমোজোম আঁকতে চাও তাহলে এই যে মাঝ বরাবর সেন্ট্রোমিয়ার দিবা, এই পাশে একটা বাহু থাকবে, এই পাশে একটা বাহু থাকবে, এই যে এটা হচ্ছে মাঝ বরাবর থাকবে, এটার নামই সেই কি সেন্ট্রোমিয়ার, এটাই হচ্ছে সেই সেন্ট্রোমিয়ার। এগুলোর নাম হচ্ছে ক্রোমাটিড, ক্রোমাটিড। ক্রোমাটিডের আরেকটা নাম কি বাহু, ক্রোমাটিডের আরেকটা নাম বাহু। মাঝ বরাবর ক্রোমোনিমাগুলো এইভাবে দিয়ে দিবা, মাঝ বরাবর ক্রোমোনিমা দিবা, একটু দ্বিপ্রস্থ করে দুইটা করে দিবা। এটার নাম সেই স্যাটেলাইট গৌণকুঞ্জন, এটা হচ্ছে ধাত্র ক্রোমোনিমা সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে দ্বিপ্রস্থ ক্রোমোজোম। দিতে পারবে না, আঁকতে পারবে না, অবশ্যই চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। তা যাই হোক, এই ক্লাসটা মোটামুটি যারা সকালে বেঁচে ছিল তাদের হয়ে গেছিলো, আজকে আবার একটু রিপিট করলাম তোমাদের জন্য। এবার চলে যাব আমরা এই ক্রোমোজোমের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান, যার নাম নিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোমের ভিতরে একটা গুরুত্বপূর্ণ উপাদান কি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? 2 ধরনের। কি কি? একটা হচ্ছে ডিএনএ এবং বিজ্ঞানী ফ্রেডরিক মিশার, কোন বিজ্ঞানী? ফ্রেডরিক মিশার সর্বপ্রথম আহত সৈনিকের দেহ থেকে পুঁজ সংগ্রহ করে, আহত সৈনিক যাদের যুদ্ধাহত সৈনিক যাদের দেহে ক্ষত হয়েছে, এরকম যুদ্ধাহত সৈনিকের দেহ থেকে পুঁজ সংগ্রহ করে সেই পুঁজের মধ্যে সর্বপ্রথম তিনি নিউক্লিক অ্যাসিডের উপস্থিতি লক্ষ্য করেন। কোন বিজ্ঞানী? ফ্রেডরিক মিশার। 1869 সালে। কত 70 সালে? 1869 সালে ফ্রেডরিক মিশার সর্বপ্রথম আহত সৈনিকের দেহ থেকে পুঁজ নিয়ে সেই পুঁজে তিনি নিউক্লিক অ্যাসিডের উপস্থিতি লক্ষ্য করেন। পরবর্তীতে আরও কয়েকজন বিজ্ঞানী এগুলো নিউক্লিক অ্যাসিড নাম দেন, পরবর্তীতে এগুলোকে তোমার ডিএনএ এবং আরএনএতে বিভক্ত করেন। তার মানে আমরা বুঝতে পারলাম নিউক্লিক অ্যাসিড হচ্ছে 2 ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে ডিএনএ আর একটা কি আরএনএ। তো আমাদের ডিএনএ নিয়ে আমরা একটু দ্রুত কথা বলি। তাহলে এই ডিএনএ এবং আরএনএ উভয়ই 3টা উপাদানের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে পেন্টোজ সুগার, 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষারক, 3 নম্বর কি অজৈব ফসফেট। আমরা একটু ডিএনএর গঠন নিয়ে কথা বলি। তাহলে প্রথমে থাকবে কি পেন্টোজ সুগার, 1 নম্বর থাকবে পেন্টোজ সুগার, যেটা কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট। 2 নম্বর হবে কি
নাইট্রোজেন ঘটিত ক্ষারক। নাইট্রোজেন ঘটিত ক্ষারক হয় অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন। ইউরাসিল হয় যদি ডিএনএ আরএনএর কথা বলি। আর 3 নম্বর হচ্ছে অজৈব ফসফেট। অজৈব ফসফেট হচ্ছে H3PO4, এটাকে ফসফরিক অ্যাসিড বলা হয়। ঠিক আছে, এই 3টা উপাদানের সমন্বয়ে একটি ডিএনএ রাসায়নিক গঠন গঠিত। আমি ডিএনএ রাসায়নিক গঠন আঁকবো, তার আগে আমি 3টার শর্ট করে একটু ব্যাখ্যাটা দিয়ে আসি। তাহলে প্রথমে আসো পেন্টোজ সুগার। পেন্টোজ সুগারে কয় কার্বন থাকবে? 5 কার্বন। 1 2 3 4 5। শেষ কার্বনের সাথে একটা CH2OH মূলক। এখানে একটা অক্সিজেন থাকবে, আর একটা কি থাকবে? হাইড্রোজেন। একটা হাইড্রোজেন, একটা হাইড্রোক্সিল। একটা হাইড্রোজেন আর একটা কি? হাইড্রোক্সিল। হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল, এটা একটা গঠন, পেন্টোজ সুগারের গঠন। আর একটা গঠন দেখো, 1 2 3 4 5। 5 নম্বর কার্বনের সাথে CH2OH। এখানে একটা অক্সিজেন থাকলো, একটা হাইড্রোজেন, হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, হাইড্রোক্সিল, হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল। এই 2টা গঠনের মধ্যে কি কোনো পার্থক্য দেখা যায়? একটাই পার্থক্য, দ্বিতীয় নম্বর কার্বনে এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন নাই। আর এই গঠনে হাইড্রোজেনও আছে, অক্সিজেন তথা হাইড্রোক্সিল আছে। তাহলে এই যে দ্বিতীয় নম্বর কার্বনে একটা অক্সিজেন নাই, এই নাই এই কথাটাই আসছে ডিঅক্সি থেকে। কি থেকে? ডিঅক্সি। এই যে ডি, এই ডি অর্থ কিন্তু নাই, ডি অর্থ কি? আর ডাই বললে কিন্তু 2 হয়ে যায়। ডাই মানে 2, কিন্তু ডি মানে নাই। অক্সি, অক্সি মানে কি? অক্সিজেন। তাহলে কি নাই? অক্সিজেন। 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন নাই বিধায় এর নাম হচ্ছে ডিএনএ। আর এখানে আছে বিধায় এর নাম কি? আরএনএ। এটা হচ্ছে রাইবোজ সুগার, আর এটার নাম কি? ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে যেহেতু আমরা ডিএনএর গঠন তৈরি করতেছি, তাহলে আমরা এটা নিয়ে কথা বলি। তাহলে এটা হচ্ছে একটা সুগারের গঠন। ঠিক আছে, এখন আমরা এই সুগারের রিং স্ট্রাকচার আঁকবো। কি আঁকবো? রিং স্ট্রাকচার। রিং স্ট্রাকচার। তাহলে দেখো, অক্সিজেন থাকবে মাঝখানে, 1 কার্বন, 2 কার্বন, 3 4 5। বিকালের ব্যাচে সবাই তো এই ক্লাস পাওনি। ফার্স্ট টাইম কয়েকজন করছিল এই ক্লাসগুলো, তারপরে কি সবাই করছিলা? বিকালে কে তোমরা এই ক্লাসগুলো করছিলা? যারা মেয়েরা বিকালে যারা ছিল প্রথমে করছিলা 1 বছর আগে, তাহলে দ্রুত এদিকে মনোযোগ দাও, রিভিশন হয়ে যাক। কি বলো? তাহলে এটা ফার্স্ট কার্বন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোক্সিল, আর একটা কি থাকবে? হাইড্রোজেন। এখানে 2টাতেই কি থাকবে? হাইড্রোজেন। একটা হাইড্রোক্সিল, একটা হাইড্রোজেন, একটা হচ্ছে হাইড্রোজেন। এটা হচ্ছে একটা সুগারের গঠন, রিং স্ট্রাকচার। এটা কিসের রিং? সুগারের। তো এই সুগারের রিংটা একটা CH2OH থাকবে। এই সুগারটাকে আমরা ডিএনএ গঠনে লিখবো না। ডিএনএ গঠনে একটা অক্সিজেন থাকবে, এটা হচ্ছে একটা কার্বন নির্দেশ করবে, দ্বিতীয় কার্বন, তৃতীয় কার্বন, চতুর্থ কার্বন, এটা হচ্ছে পঞ্চম কার্বন। এটা হচ্ছে আমাদের একটা সুগার। তাহলে 1 নম্বর থেকে জাস্ট আমরা কি নেব? একটা সুগার নেব, একটা সুগার নেব। এবার 2 নম্বরে আসো। 2 নম্বর ব্যাখ্যা যদি বলি, তাহলে 2 নম্বর ছিল নাইট্রোজেন ঘটিত ক্ষারক। নাইট্রোজেন ঘটিত ক্ষারক ডিএনএতে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, আর হচ্ছে কি? সাইটোসিন। এই আর ইউরাসিল আরএনএতে থাকে। ইউরাসিল আবার আরএনএতে থাকে, আরএনএতে আবার কি থাকে না? থায়ামিন থাকে না। তাহলে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, এগুলোর যদি আমি একটু রাসায়নিক গঠন দেখি, তাহলে দেখো, আর অ্যাডেনিন দেখতে কিন্তু এইরকম, গুয়ানিন দেখতে এইরকম, ঠিক আছে, থায়ামিন দেখতে এরকম বাঁকানো, আর সাইটোসিন দেখতে হচ্ছে এইরকম। তাহলে দেখো তো, অ্যাটাচমেন্ট যদি করতে চাও তাহলে কোনটার সাথে কোনটা যায়? না, এটা ঠিক আছে। গত দিনে ওই যে প্রথমে ফার্স্ট টাইম ঠিক করছিলাম, পরে ওর বইতে এক্সচেঞ্জ ছিল, অন্য বইয়ে এটা রাইট আছে। তাহলে বলো এটার সাথে কোনটা যায় সেটা বলো। এটা অ্যাডেনিন, এটা গুয়ানিন, এটা থায়ামিন, এটা কি? সাইটোসিন। তাহলে যদি আমি এর সঙ্গে যদি আমি থায়ামিন যুক্ত করতে পারি, তাহলে মোটামুটি আমাদের কি হচ্ছে? অ্যাটাচমেন্ট হচ্ছে, তাই না? তাহলে এর সাথে কি যায়? টি যায়। আর যদি আমি জির সাথে যদি আমি এইভাবে সাইটোসিনকে অ্যাড করতে পারি, তাহলে আমাদের অ্যাটাচমেন্ট হয়ে যায়। তাহলে এ থাকলে অবশ্যই তাহলে কি থাকবে? টি। আর টি থাকলে কি থাকবে? এ টি টি এ। এখানে জি থাকলে সি, সি থাকলে জি। অবশ্যই মনে রাখবা, এ এবং টির মধ্যে 2টা হাইড্রোজেন বন্ধন থাকবে। হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ক্ষারকগুলো পরস্পরের সাথে যুক্ত থাকবে। আর এদের সাথে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকবে? 3টা। তাহলে আমরা বুঝতেই পারলাম যে কার সঙ্গে কে যুক্ত থাকবে। তার আগে বলে রাখি, এই অ্যাডেনিন এবং গুয়ানিন এই 2টাকে বলা হয় পিউরিন। পিউরিন। আর বাকি এই 2টা সহ আরেকটা যে ছিল ইউরাসিল ছিল, এই 3টার নাম কি? পাইরিমিডিন। আরো মনে রাখো, পিউরিন 2 রিং বিশিষ্ট। পিউরিন কয় রিং বিশিষ্ট? পিউরিন হচ্ছে 2 রিং বিশিষ্ট, মনে থাকবে। আর পাইরিমিডিন কয় রিং বিশিষ্ট? 1 রিং বিশিষ্ট।
পিউরিন 2 রিং বিশিষ্ট, এটা এমসিকিউ আসতে পারে। তাহলে আমরা কার সঙ্গে কে গেল এবং কয়টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত এটা বুঝতে পারলাম। এবার 3 নম্বরে আসো, অজৈব কি ফসফেট। অজৈব ফসফেট হচ্ছে H3PO4 ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিডের গাঠনিক সংকেত সবাই করতে পারো তো? গাঠনিক সংকেত, ফসফরাসের যোজনী কত? 3 5। অক্সিজেনের যোজনী কত? 2। হাইড্রোজেনের যোজনী কত? তাহলে যোজনীগুলো একটা বন্ধন দ্বারা নির্দেশ করব। তাহলে ফসফরাসের চারপাশে আমি 4টা অক্সিজেন দিলাম, চারপাশে 4টা অক্সিজেন দিলাম, হাইড্রোজেন 3টা আছে, এর সঙ্গে একটা হাইড্রোজেন দিলাম, এর সঙ্গে একটা হাইড্রোজেন দিলাম, এর সঙ্গে একটা হাইড্রোজেন দিলাম, যোজনী পূর্ণ করার জন্য এখানে আমি আরেকটা দ্বিবন্ধনী দিলাম। তাহলে এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। ফসফরিক অ্যাসিডের কি সংকেত? এখান থেকে আমরা একটা যৌগমূলক তৈরি করতে পারি। প্রত্যেকটা অ্যাসিড থেকে একটা করে যৌগমূলক আসে। সালফিউরিক অ্যাসিড থেকে সালফেট, নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রেট, ফসফরিক অ্যাসিড থেকে ফসফেট, কার্বনিক অ্যাসিড থেকে কার্বনেট। এগুলোকে তোমাদের বের করে শিখতে হবে। এটা যদিও কেমিস্ট্রির বিষয়, বায়োলজিতেও লাগতেছে। তাহলে ফসফরিক অ্যাসিড দেখো, তাহলে এখানে আমি ফসফরাস কয়টা আছে? একটা আছে। অক্সিজেন যেহেতু 4টা আছে, আমি 4টা লিখলাম। এবং কয়টার সাথে হাইড্রোজেন বন্ধনী যুক্ত আছে? হাইড্রোজেন মূলক 3টার সাথে, সুতরাং 3 - এটা হচ্ছে আমাদের ফসফেট মূলক। এটা কি মূলক? তোমরা দেখতে পাচ্ছ না? আচ্ছা, উপরে লিখবো এরপর থেকে। তাহলে এটা হচ্ছে ফসফেট মূলক। তাহলে ফসফেট মূলককে আমি জাস্ট এখানে পি দ্বারা প্রকাশ করব। তাহলে ফসফেটটাকে আমরা কি হিসেবে প্রকাশ করব? শুধু পি। তাহলে আমরা অলরেডি 1 নাম্বার পেন্টোজ সুগার থেকে একটা সুগার পাইলাম, 2 নাম্বার নাইট্রোজেন ক্ষারক থেকে আমরা কোন ক্ষারকের সাথে কোন ক্ষারকটা অ্যাটাচমেন্ট হবে সেটা সিলেক্ট করে রেখে দিছি, এবং 3 নাম্বার ফসফরিক অ্যাসিড থেকে আমরা কি পাইলাম? ফসফেট পাইলাম। তাহলে এখন আমরা ডিএনএর কি গঠন করব? ডিএনএ এর রাসায়নিক গঠন। ডিএনএর রাসায়নিক গঠন, এই রাসায়নিক গঠনটা শেষ করে আমরা রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশনে চলে যাব। ঠিক আছে? তাহলে রাসায়নিক গঠন করতে গেলে প্রথমে একটা কি যুক্ত করতে হয়? একটা সুগার। একটা কি লাগবে? একটা 5 কার্বন বিশিষ্ট সুগার, পেন্টোজ সুগার। এর সঙ্গে একটা ক্ষারক যুক্ত করব। ক্ষারকটা দিলাম হচ্ছে অ্যাডেনিন। অ্যাডেনিন দিলে 2টা হাইড্রোজেন বন্ধনী দিয়ে এর সঙ্গে কি দিতে হবে? থায়ামিন। তাহলে সুগারের প্রথম, যেহেতু আমাদের জানি ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, প্রথম সূত্রকের উপরের প্রান্ত যদি 5 কার্বন হয়, তাহলে নিচের প্রান্ত অবশ্যই কত হবে? 3 কার্বন। তাহলে উপরে যদি 5 কার্বন থাকে, নিচে 3 কার্বন থাকবে। আর এই পাশে 5 কার্বন থাকলে এই পাশে অবশ্যই 3 কার্বন হতে হবে। তাহলে আমাদের সুগারের 3 কার্বনটাকে কোথায় রাখতে হচ্ছে? উপরে। তাহলে আমরা সুগারটাকে উল্টা করে লিখবো। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কার্বন, সেকেন্ড কার্বন, এই যে থার্ড, এই যে ফোর্থ, এই যে ফিফথ, এই যে এটা হচ্ছে 3 কার্বন। তাহলে এর 3 নাম্বারটা কার্বনটা কোথায় থাকলো? উপরে। এর 5 নাম্বারটা কি থাকলো? উপরে। এটা ছিল অ্যাডেনিন, এটা ছিল কি? থায়ামিন। এভাবে পরপর আমরা কয়েকটা একটু রিং এঁকে ফেলি। সবাই একা আঁকতে পারবে তো নাকি? নাকি রিংগুলো বাঁকা করবা? কোনো সমস্যা আছে? বাসায় একা একা ট্রাই করবা, কয়েকবার ট্রাই করবা। যারা এই সুগারগুলো রিং আঁকাতে এলোমেলো হয়, এটা তো পেন্টোজ সুগার। যখন হেক্সোস করবা, কি করবা? হেক্সোস, এই যে তোমাদের কোষ রসায়ন আছে 4র্থ অধ্যায়, যেটা 3য় অধ্যায়, যেটা কোষ রসায়ন, এখানে হেক্সোস, হেপ্টোস, সুক্রোজ, গ্যালাক্টোস, ফ্রুক্টোস, এগুলোর যে রিং আঁকাইতে হবে, তখন তো আরও হেক্সোসের বড় রিং হবে। তাহলে এই 5টা কার্বনের রিং যদি তুমি আঁকাতে না পারো, গঠন যদি বাঁকা করো, বাঁকা করে কিন্তু অনেকেই। তোমরা এখন খাতায় প্র্যাকটিস করে ধরো, দেখো তোমরাও বাঁকা করে ফেলবা। যারা বেশি ট্রাই করবে তারা পারবে। এবার এখান থেকে আমরা 2টা প্রশ্ন পাবো। 1 নম্বর হচ্ছে নিউক্লিওসাইট। 1 নম্বর কি? নিউক্লিওসাইট। আর একটা প্রশ্ন হতে পারে নিউক্লিওটাইড। তো আমাকে একজন বলো, ছেলেদের মধ্যে একজন বলো নিউক্লিওসাইট কি, আর মেয়েদের মধ্যে একজন বলো নিউক্লিওটাইড কি। সাইট বলো, দাঁড়ায় বলো। এটা তো খুবই খারাপ কথা। মেয়েরা বলো তো নিউক্লিওটাইড কি? এই যে গুড, ওরা ভালো পারছে। বলো নিউক্লিওসাইট কি? সাইটোনিন না হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক?
হ্যাঁ, তাহলে আবার শোনো বসো। তাহলে নিউক্লিওসাইড হবে এই তিনটা উপাদানের প্রথম দুইটা, তথা একটা পেন্টোজ সুগার এবং একটি নাইট্রোজেন গঠিত ক্ষার যখন একত্রে যুক্ত হবে তখন তার নাম হবে নিউক্লিওসাইড। এই যে এখন যে গঠনটা হয়ে আছে এটা কিন্তু নিউক্লিওসাইড। এই যে একটা সুগার একটা ক্ষারক, ক্ষারক সুগার ছাড়া কি এখানে ফসফেট কোথাও দেখতে পাচ্ছ? তাহলে এটাই হচ্ছে সেই প্রথমে যেটাতে আমরা একটা সুগার তৈরি করছি সেই সুগার। এই যে দ্বিতীয় নম্বরে যে আমরা নাইট্রোজেন গঠিত ক্ষারক রেখে রাখছি সেই নাইট্রোজেন গঠিত ক্ষারক, তাহলে সুগার আর ক্ষারক আছে, এটার নাম হচ্ছে নিউক্লিওসাইড। তাহলে ডিএনএ কি অসংখ্য পলি নিউক্লিওসাইডের সর্পিলাকার গঠন নাকি অসংখ্য পলি নিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন? ডিএনএ কিসের গঠন? নিউক্লিওটাইড। ডিএনএ হচ্ছে অসংখ্য পলি নিউক্লিওটাইডের একটি সর্পিলাকার গঠন। তাহলে নিউক্লিওসাইড দিয়ে ডিএনএ গঠন আঁকানো যাবে না। এখানে যদি তুমি ফসফেট যুক্ত না করো তাহলে নিউক্লিওটাইড হলো না, হয়ে গেল নিউক্লিওসাইড। তাহলে পরিপূর্ণ করতে গেলে আমাদের এখন ফসফেট লাগাইতে হবে। এই যে আমরা যেখানে ফসফেট করে রাখছিলাম এই ফসফেটটা এখন যুক্ত করতে হবে। এখন ফসফেটটা কত কত কার্বনে যুক্ত করব? প্রতি 3 5-এর সঙ্গে। দেখো 1 2 3, এটা 3 কার্বন আর নিচের সুগারের 5 কার্বন। 1 2 3 4 5, প্রতি 3 এবং 5-এর সঙ্গে একটা করে ফসফেট যুক্ত হবে। 3 5-এর সঙ্গে একটা করে কি যুক্ত হবে? 3 5-এর সঙ্গে একটা করে ফসফেট যুক্ত হবে। এখানেও 3 5-এর সঙ্গে ফসফেট, প্রতি 3 এবং 5 নম্বর কার্বনের সাথে একটি করে ফসফেট। এভাবে অসংখ্য পলিনিউক্লিওটাইড দিয়ে একটি ডিএনএর গঠন তৈরি হয়। ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইডের একটি চেইন। রাসায়নিক গঠন কারো সমস্যা আছে? এগুলো বাসায় গিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে মোটামুটি এটাই হচ্ছে আমাদের ডিএনএর রাসায়নিক গঠন। এবার আমরা একটা ডিএনএর মিশিয়ে দিলাম, কিন্তু সবার আছে তো নাকি? না থাকলে ছবি নিবা। তাহলে দেখো ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স। ডিএনএ কি? ডাবল হেলিক্স। এই যে এইভাবে দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো, ডাবল হেলিক্স দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো। এটা যদি স্টার্টিং সাইট হয় এটা কি এন্ডিং, তার মানে এটাকে আবার একটা পূর্ণ সার্কেল বলা হয়। এটাকে একটা কি বলা হয়? পূর্ণ সার্কেল। একটা পূর্ণ সার্কেলের ব্যাস কত? 34 অ্যাংস্ট্রম। একটা পূর্ণ সার্কেলের মধ্যে 10টা নিউক্লিওটাইড থাকে। কয়টা থাকে? 10টা নিউক্লিওটাইড থাকে। এই যে 10টা নিউক্লিওটাইড নিয়ে 34 অ্যাংস্ট্রম একটা হচ্ছে ডিএনএর ব্যাস। এবং একটা ছোট 34 অ্যাংস্ট্রমকে 10 দ্বারা ভাগ করবা, তাহলে তুমি পূর্ণ একটা করে নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের ভিতরে ব্যাস পাবা। এই যে এটা একটা নিউক্লিওটাইড, এটার থেকে আরেকটা নিউক্লিওটাইডের ব্যাস হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। 3.4 কত? অ্যাংস্ট্রম। এই যে 3.4 অ্যাংস্ট্রম আর হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে ডিএনএর একটা ডাবল হেলিক্স গঠন। প্রতিটাতে 5টা করে নিউক্লিওটাইড থাকবে, ঠিক আছে? ডিএনএ ক্লিয়ার? ডিএনএ ক্লিয়ার তো? এবার আরএনএ নিয়ে একটু কথা বলি। আরএনএ হচ্ছে, আরএনএও এক ধরনের রাইবোজ সুগার। আরএনএতে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং কি ইউরাসিল। থায়ামিন অ্যাডেনিতে থাকে না, আরএনএতে থায়ামিন থাকে না। তাহলে আরএনএ কয় প্রকার? 5 প্রকার। আরএনএর প্রকারভেদটা একটু দেখো, দেখে আমরা ট্রান্সলেশনে যাব। এক নাম্বার মেসেঞ্জার আরএনএ, 2 নাম্বার ট্রান্সফার আরএনএ, 3 নাম্বার জেনেটিক আরএনএ, রাইবোসোমাল আরএনএ, 5 নাম্বার কি মাইনর আরএনএ। এই হচ্ছে আমাদের আরএনএ 5 প্রকার। মেসেঞ্জার আরএনএ যেটাকে বলা হয় বার্তাবাহক আরএনএ। ট্রান্সফার আরএনএ যেটাকে বলা হয় কি প্রোটিন, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড যে প্রোটিন ধারণ করে সেই অ্যামাইনো অ্যাসিডকে ধারণ করে নিয়ে কোথায় যায়? রাইবোজোমের কাছে যায়, ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এটা হচ্ছে ট্রান্সফার আরএনএর কাজ। জেনেটিক আরএনএ এটা বংশগতি আরএনএ। রাইবোজোমাল আরএনএ এটাকে রাইবোজোমের কাজগুলো করে থাকে। আর মাইনর আরএনএ এটা ক্ষুদ্র আরএনএ, এটারও গুরুত্বপূর্ণ কাজ আছে, বই থেকে ব্যাখ্যা আকারে পড়ে ফেলবা, ঠিক আছে? তাহলে আরএনএর প্রকারভেদ অনুসারে আরএনএ কয় ধরনের? 5 ধরনের। আরএনএ হচ্ছে এক সূত্রক। ডিএনএ যেমন কয় সূত্রক ছিল? দ্বিসূত্রক ছিল। আরএনএ হচ্ছে এক সূত্রক। আরএনএর ভিতরে এইভাবে নিউক্লিওটাইডগুলো থাকে, এইভাবে থাকে এ জি সি ইউ সি এ জি, এইভাবে একটা হচ্ছে আরএনএর এক সূত্রক গঠন তৈরি হয়। কোনো সমস্যা আছে কারো? শান্ত সমস্যা আছে? তাহলে আমরা
ক্রোমোজোম শেষ করলাম, ডিএনএ শেষ করলাম, আরএনএ শেষ করলাম। এখন কথা হচ্ছে আমাদের এক ক্লাসে অনেক টপিকস, একটা টপিকস নিয়ে আমাদের এত বেশি কথা বললে আমরা শেষ করতে পারবো না, ঠিক আছে? কত বাজে, টাইম কত? 11টা বাজে। আর আমাদের হাতে 9টা 11। আচ্ছা, আমাদের হাতে মোটামুটি সময় আছে। এখন আমরা অ্যাপ্লিকেশনে যেতে যাচ্ছি। খাতা কলম নাও, যেগুলো তথ্য দেবো লিখে নিতে হবে। এত